আশরাফ মাহদী, আপনি কিছু বলবেন কিনা? মুনাফিক যদি আপনারা ভেবেই থাকেন তাহলে মুনাফিকদের সাথে যে জোট করলেন, আপনারা কি আপনাদের স্টেটমেন্ট কি আসলে মিন করেন নাকি? না, এখানে আসলে মুনাফিক শব্দটা যারা বলেছে এটার সাথে তো মানে এটা তো আমি মনে করি যে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনেক শব্দ অনেক সময় বলা হয়। তো কী জন্য বলা হচ্ছে, কোন কাজের জন্য বলা হচ্ছে, সেই জায়গাগুলোতে আর একটু স্পষ্ট হওয়া দরকার আমি মনে করি। আপনার এই শোতে এসে আমি জামাতের অনেক কিন্তু স্পষ্ট করছে, আপনি গ্রহণ করছেন কিনা ব্যাখ্যাটা জানি না। মানে ফয়জুল করিম সাহেব কোন গ্রাউন্ডে আসলে বলছেন সেটা আমি জানি না, এটা আমার কাছে স্পষ্ট না। তবে এটাকে শুধুমাত্র রাজনৈতিক বাকবিতণ্ডার বাইরে রেখেও আমার মনে হয় যে প্রত্যেকটা দলেরই তাদের জায়গা থেকে যে জায়গাগুলোতে আসলে কিছু ধোঁয়াশা রয়ে যায় বা যেগুলো দেখলে আসলে মনে হয় যে ডাবল স্ট্যান্ডার্ড কিনা, সেই সমালোচনাগুলো শিষ্টাচারের ভেতর থেকেই করা সম্ভব। এবং এই শোতে এসে আমি অনেক স্ট্যান্ড নিয়ে এই সমালোচনা করেছি। তো সেই জায়গায় আমাদের একটা সহাবস্থানের জায়গা থাকা দরকার। এবং একটা ছোট্ট কথা আমি এখানে অ্যাড করতে চাই, মানে সহাবস্থানের রাজনীতিটা একটা বাউন্ডারি সেট করে না হলে সমস্যাটা হবে কি, ওই আওয়ামী লীগকে যেমনিভাবে আমরা সবাই মিলে দমন করেছি, তো মানে সবাই মিলে দমন করার ক্ষেত্রে এমন একটা পক্ষ বানিয়ে ফেলা যে যতটুকু আসলে তার বিরোধিতা করার দরকার নাই ততটুকু তার চেয়ে অনেক বেশি করা, সেটা আমরা অনেক ক্ষেত্রে ডাকসুর নির্বাচনের ক্ষেত্রে অনেকটা দেখেছি। শিবিরের সাইড থেকে হয়েছিল কিছুটা, যেটা আমাদের যে ছাত্র সংগঠন তখনকার ছিল, আব্দুল কাদেরের একটা কথা আমার এখনো মনে পড়ে যে কয়েক রাত সে ঘুমাতেই পারেনি। তো সেক্ষেত্রে তো তার সাথে বেইনসাফিটা হয়েছে, তার সাথে নাইনসাফিটা তো হয়েছে। তো বিরোধিতা করতে গিয়ে এখনো যদি আমরা মানে জামাতের কি কারণে বিরোধিতা করছি সেটা স্পষ্ট না করি, তাহলে সেটা ইনসাফের বাইরে চলে যায় কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জামাতকে আবার ভিকটিম বানাই ফেলে কিনা সবাই। হ্যাঁ, এই প্রশ্নটা মনে রাখতে হবে। এবং জোটের ক্ষেত্রে মানে যেহেতু প্রশ্নটা আমার দিকে আসলো যে আমরা কি জোট করছি কিনা এমন কারণ, আমার মনে হয় যে এই যে মুনাফিক আপনি যার কথা বলছি, ইসলামী আন্দোলন যে জায়গা থেকে এটা বলেছে সেটা হচ্ছে যে আসলে ইসলামের জন্য যে রাজনীতি করছে জামাত ইসলাম, যে কথাটা বলে আসলে তারা মিন করে না, এই জায়গা থেকে এই কথাটা এসেছে। তো এটা আপনি কি এগ্রি করেন নাকি? এখানে আপনার পয়েন্ট কি আসলে? এখন ইসলামের ব্যাখ্যা তো এক এক দলের কাছে এক এক রকম। আমাদের এখানে তো ইসলামের মানে ইসলামী রাজনীতির ব্যাখ্যাটা এক এক দলের কাছে এক এক রকম, বিধায়ী অনেকগুলো ইসলামী দল। তো সেক্ষেত্রে জামাতের ইসলামের ব্যাখ্যাটা কীরকম সেটা জামাতকে দেওয়ার একটা গ্রাউন্ড এবং সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। ওটা তো আর ইসলামী আন্দোলন ব্যাখ্যা করে দিলে হবে না। তো সেক্ষেত্রে আমার তো মনে হয় আপনারা জানেন, আপনি নিশ্চয়ই জানেন যে জামাত ইসলামের কাছে আমি এখানে মুনাফিক শব্দটার সাথে মুনাফিক শব্দটার সাথে দ্বিমত করি। মানে মুনাফিক শব্দটা বললে সমস্যা কি, মুনাফিকিটা তো আসলে কোনো রাস্তা না, মুনাফিকিটা তো কোনো স্কুল অফ থট হইতে পারে না। জামাত যেই স্কুল অফ থটের উপর রাজনীতিটা করে সেটার একটা সিলসিলা তারা দাবি করে যে আছে। তারা মাওলানা মওদুদির কথা বলে, ইউসুফ আল কারদাবির কথা বলে, তারা মুসলিম ব্রাদারহুডের কথা বলে, তাদের একটা সিলসিলা, তারা ওই অনুযায়ী তারা তাদের রাজনীতিটা করে। এখন ওই সিলসিলার বাইরে কি তারা চলে যাচ্ছে কিনা সেটা তাদের স্কুল অফ থটের কোনো ইসলামিক স্কলার যদি বলে যে না তারা এটার বাইরে চলে যাচ্ছে, তখন সেটা হবে ভ্যালিড। কিন্তু আমার রাজনৈতিক প্রতিপক্ষ দেখে আমি তাকে মুনাফিক বলে ফেললাম, সেই জায়গায় আমি দ্বিমত করছি। মুনাফিক যদি হয়ে থাকে তাহলে তাদের সাথে গত 1.5 বছর পথ চলায় কেন এই মুনাফিকিটা ধরা পড়লো না? আপনারা এতগুলো মিটিং করলেন, এতদিন একসাথে ছিলেন, সেই মুনাফিকিটা কিন্তু ধরা পড়ে নাই। এখন আমাদের যেটা প্রশ্ন, মানে তারাও তো বলছে হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছি যে আপনাদের স্টেটমেন্ট আপনারা আসলে মিন করেন কিনা, কারণ আপনাদের এনসিপি নেতা বলেছে এই কথাটা যে জামাত ইসলামের একাধিকবার আমাদের মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের এমন অনেক বক্তব্য এসেছে যেটা শুধুমাত্র আমি বলবো যে একটা পলিটিক্যাল রেটরিক, এটা আসলে রাজনৈতিক স্টেটমেন্ট হিসেবে। এই কথাটা তো আসলে খুব পুরাতন, দলের নেতারা মন্তব্য করে ফেলে, আমরা প্রশ্ন করে তখন শুনি যে এটা পলিটিক্যাল রেটরিক। আমাদের প্রত্যেক বিএনপির প্রত্যেক নেতা যারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যেসব শব্দ ব্যবহার করেন সেটা কি বিএনপির অফিসিয়াল স্টেটমেন্ট না? তো না, সেটা কি আপনারা ফলো করছেন তাহলে? না, এটা তো সকল রাজনৈতিক দলে এই কালচারটা আছে। আপনি প্রত্যেকটা স্টেটমেন্ট তো আপনি লিখে দিতে পারবেন না। ধরেন একজন নেতা সে যখন স্টেজে দাঁড়াবে সে সেখানে তার রাজনীতির গ্রাউন্ড বিচার বিবেচনায় তার প্রতিপক্ষকে তার মতো করে সে ঘায়েল করবে। কিন্তু আপনার প্রতিপক্ষকে আমরা সেটা নিয়ে আজকে কথা বলছি, দোষারোপের রাজনীতিটা কেমন হবে। তার মানে আপনারা পলিটিক্যাল বেনিফিটের জন্য আপনারা কথাটা বলছেন, মিন করছেন না। দল এটাকে কি মনে করে সেটা তো ভাবার বিষয়। আমাদের দেশে একটা খুব মানে কমন একটা কালচারে পরিণত হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে ইনসাফ বজায় রেখে আমরা যদি সমালোচনা করতে চাই তাহলে অবশ্যই আমার কেন আমি মুনাফিক বলছি সেটা স্পষ্ট করতে হবে, এক। দ্বিতীয়ত আমরা কি আসলে মুনাফিক বলার পরে গিয়ে লিয়াজু করলাম কিনা সেটা, সেই প্রশ্নটা এখানে আমি বলবো যে একটু ভূমিকা যে কথাটা আমি বললাম আনা জরুরি।
জামাতে ইসলামের যেই রাজনৈতিক আদর্শ বা ইসলামী রাজনীতির যে আদর্শ, সেটার সাথে রাজনৈতিক জোট করার পরে একমত হওয়াটা কোনোভাবেই জরুরি না। যদি হতো তাহলে 96-তে জামাতের সাথে আওয়ামী লীগেরও জোট হতো না, 2001 সালে 4 দলীয় জোটে বিএনপির সাথে জোট হতো না। এবং জোট পরবর্তী সময়ে তারা যে তাদের রাজনীতিটা আলাদাভাবে করেছে, আওয়ামী লীগ যে তাদের মানে রাজনীতিটা দীর্ঘ সময় করে গেছে, বয়ানবাজির রাজনীতিটা, সেটা তারা করতে পারতো না যদি জামাতের সাথে মিলেমিশে একাকার হয়ে যেত তাদের আদর্শের ভিত্তিতে। বিএনপি এত বছর একসাথে চলার পরে, এই যে 2 যুগেরও বেশি সময় একসাথে থাকার পরে, আজকে এসে জামাতের থেকে তাদের পথ আলাদা করতে পারতো না যদি আদর্শিকভাবে জামাতের সাথে মিলে যায়। তো সেই জায়গা থেকে আমাদের প্রশ্নটা খুব স্পষ্ট, আমরা একাধিকবার বলেছি, এখানে শুধুমাত্র রিফর্ম এজেন্ডা ছাড়া আমাদের এই জোটের দ্বিতীয় কোনো স্বার্থ নাই, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। এবং এই জোট করার মাধ্যমে জামাত যেই রকম রাষ্ট্র চায়, জামাত যেই রকম আদর্শিক চিন্তা লালন করে, রিফর্ম ছাড়া অন্য কোনো আর উদ্দেশ্য নেই আপনি বলছেন। আমরা তো সেটা স্পষ্ট করেছি একাধিকবার। এই জোটের সাথে থেকে রিফর্মে কি সুবিধা হলো? এই জোটের সাথে থেকে রিফর্মের সুবিধা এই জোটে যাওয়ার অনেক আগ থেকেই তো আমরা দেখতে পাচ্ছি। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন, আপনি যদি হিস্ট্রি চেক করেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে কি হয়েছে, প্রত্যেকটা সংস্কার প্রস্তাবনা যখন সামনে এসছে, তখন এখন যেই জোটটা আপনি দেখতে পাচ্ছেন, শুধু নট অনলি জামাত, আমরা তো আসলে মানে মিডিয়ার রেটরিকের কারণে হয়েছে কি, জামাত লেড অ্যালায়েন্স বলতেছে সবাই, কিন্তু আসলে তো এটা জামাত লেড অ্যালায়েন্স না, এটা হচ্ছে সবগুলো দল এখানে সমানভাবে, একদম প্রত্যেকটা দলের নেতাই এখানে সমান। এখানে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে নাহিদ ইসলাম অথবা মামুনুল হক মেনে নিয়ে জোটে এসেছেন, ব্যাপারটা মোটেও এরকম না, ব্যাপারটা মোটেও এরকম না। তো জোটটা যখন বিজয়ী হয়ে সংসদে যাবে, যে দলের প্রার্থী বেশি যাবে তাদের ভোটিং পাওয়ারটা, সিদ্ধান্ত গ্রহণে তাদের পাওয়ারটা বেশি থাকবে না? সেটা হয়তো টেকনিক্যালি আপনি সমান হওয়ার সম্ভাবনা তো, সেটা হয়তো টেকনিক্যালি আপনি ওই ব্যাখ্যাটা করতে পারেন, কিন্তু সেটা তো আমরা মিটিং এ সিদ্ধান্ত নেব। এমন একটু জানার জন্য, সমান কিভাবে হবে? আপনার 27টা আসনে বোধহয় নমিনেশন পেয়েছেন, আর জামাত কতগুলাতে পেয়েছে? আপনাদের 27টাতে জামাত আপনাদের জন্য ভোট চাবে, আর আপনারা তাদের জন্য 200 আসনে প্রায় ভোট চাবেন। তাহলে 200 আসনে জামায়াতের লিগেসিটাকে আপনার কাঁধে নিতে হবে, আর মাত্র 30টা আসনে আপনাদের কোনো লিগেসি নাই, বরং গৌরবের অর্জন আছে, সেটা নিবে। সমান হলো কিভাবে? ভাই, এখানে লিগেসি নেওয়ার প্রশ্ন না, এখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন সংসদ গঠন করব, আমাদের প্রতিনিধি যখন সংসদে যাবে, নির্বাচনের সময়, আমি বললাম তো নির্বাচনের পরে, এটা তো আসলে প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নটা আপা তুললেন, তো নির্বাচনের সময় তো আসলে আপনি কিভাবে নিশ্চিত হন যে 190 আসনে এই জোটটা কারো দ্বারা কেউ নেতৃত্ব দিচ্ছে না, জোটে সবার সমান সুযোগ আছে, প্রার্থীতা সমান হলো না কেন তাহলে? প্রার্থীটা, এটা তো দলের ক্যাপাসিটির উপর নির্ভর করে অনেকটা, এবং এটা নিজস্ব একটা বোঝাপড়ার ভেতর দিয়েও হয়েছে, অনেকটা বোঝাপড়ার ভেতর দিয়েও হয়েছে। দেখেন, এখানে ইসলামী আন্দোলন তারাও তো জোটের ভেতর ছিল, তারা কি জন্য মানে 250-র অধিক আসনে তাদের মানে মনোনয়ন ফর্ম জমা দিল, সাবমিট কেন করলো, সেটাও তো একটা প্রশ্ন। যার যার সক্ষমতা অনুযায়ী যে প্রার্থীতা। এখন কথা হচ্ছে যে 180টা বা 90টা আসন, সায়ন্ত ভাইয়ের উত্তরটা আমি দিই, 180টা বা 90টা আসনে আপনি ধরেই নিচ্ছেন যে নির্বাচনে আমাদের চেয়ে বেশি প্রার্থী সংসদে জামাতের যেতে পারে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে হয়তো বেনিফিটটা পাবে। তো এমনও কি হতে পারে না যে জামাতের 180টার মধ্যে জামাত 15টা আসন পেল, আমাদের 27টার মধ্যে আমরা 20টা আসন পেলাম, এমনও তো হতে পারে। সেই পসিবিলিটিস আপনি কিভাবে? আমি ওই লাইনে যে প্রধানমন্ত্রী নিয়ে আমি ভাবছি না, আপনারা প্রধান বিরোধী দল হবেন কিনা ওই প্রতিযোগিতায় আছেন আপাতত, আমি তাই মনে করি। প্রধানমন্ত্রী তো অনেক পরের কথা। আমি বলছি জামাতের 71-এর ইস্যুটা এবং ধর্মের অপব্যবহারের ইস্যুটা, এটা অভিযোগ হিসেবে প্রতিপক্ষরা জামাতের প্রার্থীদের বিরুদ্ধে তো আনবে, কিন্তু আপনারা তাদের পক্ষ নিয়ে যখন ভোট চাইতে যাবেন, তখন ওইটাকে আপনাদের কাঁধে নিয়ে ডিফেন্ড করতে হবে, এটাকে, যেটা এই টকশো তো আপনারা করেন এখন জামাতের পক্ষ নিয়ে। আর আপনাদের হয়ে জামাতের কাঁধে কিন্তু কোনো দায় নিতে হচ্ছে না, কারণ আপনাদের এখনো পর্যন্ত 24-এর অর্জনটাই আছে, কোনো গণহত্যার অভিযোগ নাই, দেশবিরোধী ভূমিকার অভিযোগ নাই, ধর্মের অপব্যবহারের অভিযোগ নাই। সেই অভিযোগ যদি এনসিপির উপর করতে হয়, তাহলে এই অভিযোগ 96 আওয়ামী লীগের উপরও করতে হবে এবং 2001-এ বিএনপির উপরও করতে হবে। সেই দায় তো মোচন করেছে বিএনপি এবং আওয়ামী লীগ আমাদেরও অনেক আগে। তাহলে নির্বাচন কেন্দ্রিক জোটটাকে আপনি যদি আদর্শিক জোট বানিয়ে ফেলেন, আমি যে উত্তরটা এতক্ষণ লাগিয়ে দিলাম, এটা আসলে মানে কোর কোশ্চেন তো এখানেই, আমরা কি নির্বাচন কেন্দ্রিক জোটকে আদর্শিক জোট বানাবো কিনা?
আমরা তো এখানে শুধুমাত্র রিফর্ম এজেন্ডা নিয়ে কথা বলছি। আচ্ছা, এবং আমি এখানে একটু অ্যাড করি। আমার মনে হয় যে আমরা যখন এই যে প্রসঙ্গগুলো আসে অন্যরা যখন করেছে তাহলে আমরা কেন করলে দোষ হয়। প্রথমত না, এমন হচ্ছে না, যে- আমি কথাটা প্রথমত বলেছি হচ্ছে আমি এটা আদর্শিক দোষ না। আশরাফ, আমি একটু শেষ করি। আমার মনে হয় যে আমরা এটা আশা করি যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা যখন সবাই বলে, বিশেষ করে তরুণরা বলে, তখন ইতিহাসে যে যে জায়গাগুলোতে আপনারা সমালোচনা করছেন বা অন্যরাও সমালোচনা করছে সেটাকে রেফারেন্স হিসেবে এনে আপনারা ওটা অনুসরণ না করেন, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একটা বড় দলে যখন ছোট দলকে তাদের সাথে নেয় সেটা একরকম, সেখানে সেই বড় দলের এই কন্ট্রোলটা থাকে যে সেই দলের সিদ্ধান্ত কি হবে, মানুষ সেই জায়গায় তাদের সেই দলটার উপরে নির্ভর করবে, সেই দলকে বিশ্বাস বিএনপি করবে। জামাতকে 30টা কিন্তু দিত, আর আপনারা এখন যখন- জামাত এনসিপি কে 30টা আপনারা দেয়। যখন যান, পার্থক্যটা তো ওই জায়গায়। আপনারা যখন যান তখন আপনারা এটা কোনোভাবে বিশ্বাস করাতে পারবেন না যে আপনারাই জামাতের চেয়ে বড় দল হয়েছেন এবং ডিসিশন মেকিং প্রসেসে আপনাদের ডিসিশনে এখানে উইন করবে সে, বা আপনাদের ডিসিশনই মুখ্য থাকবে, সেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। সেই জায়গা থেকেই প্রশ্নটা আসে যে আপনারা দায়ে তাহলে নিচ্ছেন কিনা এবং জামাতের যে আদর্শ সেটা দ্বারা আপনারা প্রভাবিত হবেন কিনা, সেটাই উইন করবে কিনা।